অ্যাচিভমেন্ট ব্যাঞ্চ অফ আয়োজিত ম্যাথমেটিক্সের 11তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাপ্লাইড অ্যারিথমেটিক্সের শেষ পর্বে যাচ্ছি এবং এটি অ্যাপ্লাইড অ্যারিথমেটিক্সের চতুর্থ পর্ব। তোমরা জানো অ্যাপ্লাইড অ্যারিথমেটিক্স থেকে যদি আহসানুল্লাহ প্রশ্ন করে থাকে তাহলে প্রায় 40% কোশ্চেন এই অধ্যায়গুলো থেকে আসে। তার মানে এই 4টা ক্লাস থেকে তোমরা 40% অঙ্ক পাচ্ছ। আর আহসান আর্টস প্যানেলে যদি প্রশ্ন করে তাহলে এখানের প্রশ্ন কম হয় না, এতেও প্রায় 25% প্রশ্ন থাকে, অর্থাৎ এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমরা চলে যাচ্ছি আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক আমরা পড়ছিলাম, সাথে পাইপস অ্যান্ড ক্রিস্টান পড়ছিলাম। আমরা গত ক্লাসে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপস অ্যান্ড ক্রিস্টানের পার্ট 1 করেছিলাম, যে পার্টটা কম্পারেটিভলি একটু ইজি পার্ট ছিল। এখন আমরা একটু জটিল পার্টে যাচ্ছি, ওয়ার্ক অ্যান্ড ক্রিস্টান অংশে। আমরা এখন যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করার জন্য এই অঙ্কগুলোর যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও আসে, ঠিক তেমনি করে পাইপস অ্যান্ড ক্রিস্টান থেকেও আসে। এবং আমরা আজকে ক্লাসে চেষ্টা করব অঙ্কগুলোকে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপস অ্যান্ড ক্রিস্টান উভয়ের রুলে সলভ করার জন্য। তাহলে চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। প্রথমে আমরা যে অঙ্কগুলো দেখব টাইম ওয়ার্ক অ্যান্ড ক্রিস্টানের, সেই অঙ্কগুলোতে করতে গেলে তোমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আর তার আগে একটু দেখে নিই যে কোন অঙ্কগুলোতে আমরা আসলে এই স্টেপগুলো ফলো করব। মনে করো তোমাকে বলা হলো যে এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 15 দিনে। তারা দুজন একত্রে কাজ শুরু করলো, কিন্তু 5 দিন কাজ করার পর বি চলে গেল, অথবা কাজ শেষ হওয়ার 5 দিন আগে বি চলে গেল। এই ধরনের অঙ্কে আমরা এই এখন যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলি ফ্র্যাকশন মেথড। এই ফ্র্যাকশন মেথড আমরা ব্যবহার করতে পারবো। তার আগে আরেকটু লক্ষ্য করে দেখো আবার কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার হয়। যেমন এ একটা কাজ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে। তারা একত্রে কাজ শুরু করলো, 2 দিন পর তাদের সাথে সি এসে জয়েন করায় বাকি কাজটি 2 দিনের মধ্যে আরো 2 দিনে শেষ হয়ে গেল, অর্থাৎ 4 দিনে শেষ হয়ে গেল। তাহলে সি একা কাজটি করলে সি এর কত সময় লাগবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সাধারণত ফ্র্যাকশন মেথডটা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে আমরা অঙ্কে কিভাবে ফ্র্যাকশন বের করব। তোমরা জানো অলরেডি যে ফ্র্যাকশন বার করার একটা ফর্মুলা আছে। ফ্র্যাকশন বার করার একটা ফর্মুলা আছে। সেই ফ্র্যাকশন বার করার ফর্মুলাটা হলো কি? সেটা হচ্ছে টার্গেট ডিভাইডেড বাই বেস। তোমরা জানো এটা টার্গেট ডিভাইডেড বাই বেস। তোমরা আমাদের 5ম ক্লাসে তোমরা ফ্র্যাকশন অধ্যায়টা পড়েছো এবং ফ্র্যাকশন অধ্যায়ে তোমরা অলরেডি এই অধ্যায় সম্পর্কে অনেক কিছু জেনে এসেছো। আগে লক্ষ্য করো আমরা টার্গেট কোনটাকে বলবো, বেস কোনটাকে বলবো। ধরো আমি একটা অঙ্ক তোমাদেরকে একটু লিখে বোঝাচ্ছি। মনে করো এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, বি ইন 15 days. They started the work. And after 2 days B left. When the work be completed. আমরা একটা অঙ্ক লিখে নিলাম। দেখো আমরা বুঝবো এই কারণে, যেমন ধরো আমার এই অঙ্কে যে দুজনের কথা বলা হয়েছে এ এবং বি, আমাকে কিন্তু এ এর ফ্র্যাকশনও বের করতে হবে, বি এর ফ্র্যাকশনও বের করতে হবে। এখন আমরা এর ফ্র্যাকশন বার করবো কিভাবে? এই এর বেস কি হবে, এর টার্গেট কি হবে? লক্ষ্য করো এই অঙ্কের বেস ধরা খুব সহজ। বেস হচ্ছে একাকি তারা যে কাজগুলো করে সেটাকে বলা হয় বেস। তার মানে বেস বলতে আমরা বুঝি এ পারসন, আমরা এখানে পারসন বলবো না, কোনো পারসন বলে শব্দ নাই, আমরা বলবো অবজেক্ট। অ্যান অবজেক্ট অ্যালোন, খুব ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে অ্যালোন ক্যান কমপ্লিট। অবশ্যই এর আগে একটা বলতে হবে দ্য টাইম অ্যান অবজেক্ট অ্যালোন ক্যান কমপ্লিট, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা টাইম যে টাইমে অবজেক্ট একাকী কাজটা কমপ্লিট করতে পারে। তার মানে দেখো এ একাকী কাজ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে। তাহলে এর বেস হবে 10
বি এর বেস হবে 15। তার মানে বেস সম্পর্কে আমরা জেনে গেছি, সেটা হচ্ছে একাকী কাজ করতে যে টাইমটা নেয় সেটা হচ্ছে আমার অঙ্কের বেস। তাহলে টার্গেট কি? আমরা অঙ্কের টার্গেটে আসি, টার্গেটটা বোঝার চেষ্টা করি। টার্গেটটা কি হবে? টার্গেটটা হবে অ্যাকচুয়ালি দ্য টাইম an object can actually do, অর্থাৎ অ্যাকচুয়ালি তারা কি কাজটুকু করেছে। খেয়াল করে দেখো, এই অঙ্কের, এই ধরনের অঙ্কে দেখবে কেউ ভেতরে ঢুকেছে, কেউ চলে গেছে। এখানে কে চলে গেছে? বি চলে গেছে। কবে চলে গেছে? আফটার 2 days। অর্থাৎ শুরু থেকে বি মাত্র 2 দিন কাজ করেছে। তার মানে বি অ্যাকচুয়ালি কাজ করেছে কয়দিন? 2 দিন। তার মানে বি এর ক্ষেত্রে টার্গেট হচ্ছে 2। তার মানে বি এর ওয়ার্কিং ফ্র্যাকশন, অর্থাৎ বি এর ওয়ার্ক ফ্র্যাকশনটা হবে 2/15। আর এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, এ কিন্তু চলে যায়নি, এ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, যেটা তোমাকে বার করতে বলেছে। আমরা ধরে নিলাম যে মূল কাজটা এক্স দিনে শেষ হবে, তাহলে এর টার্গেটটা হবে x/10। যদি আমি বের করতে পারি যে এই কাজটা আসলে 6 দিনে শেষ হয়ে গেছে, তাহলে এ করতো 6/10। আমরা ঠিক এইভাবে মেইনলি অঙ্কগুলোকে ডিল করব। এই হচ্ছে মেইনলি আমাদের অঙ্কের মূল ক্রাইটেরিয়া। আমরা এই টার্গেট বেসের অংশটুকু না জানলে আমরা কিন্তু এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক আমরা করতে পারবো না। এবং এই অধ্যায়ে আমরা 5, 6, 7টি অঙ্ক দেখব, এবং এই 7টি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবং এই 7টি অঙ্কের মধ্যে প্রথম 4টি দেখব হিউম্যান ওয়ার্কের, পঞ্চম অঙ্কটা দেখব মেশিন ওয়ার্কের, সপ্তম এবং অষ্টম অঙ্কটা আমরা দেখব, ষষ্ঠ এবং সপ্তম অঙ্কটা আমরা দেখব আমরা পাইপস অ্যান্ড ক্রিস্টালের। এবং আমরা সবগুলোতে কিন্তু একই ফর্মুলা আমরা কিন্তু বসাবো। তাহলে চলে আসুন আমাদের অঙ্কের স্টেপগুলো কি হবে সেই স্টেপগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত আমরা বলছি যে অঙ্কটা করতে গেলে তোমাকে দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ 1, স্টেপ 1টা হচ্ছে ধরে নেওয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট অংশ, যে তুমি কি ধরে অঙ্ক শুরু করবে। ধরে নেওয়া অংশটা হচ্ছে কি, তোমার কাছে প্রশ্নে যা দেয়া থাকবে সেটা থেকে তোমাকে ধরে নেওয়া শুরু করতে হবে, যেখান থেকে তুমি সহজে বেস বার করতে হবে। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে ফ্র্যাকশন বের করা। কার ফ্র্যাকশন বের করা? প্রত্যেকটা অবজেক্টের। তার মানে আমরা বলবো এর ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন বার করা। ওকে, আমরা ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন বের করে নেব। স্টেপ 3 হচ্ছে যে ফ্র্যাকশনগুলো পাবো সেই ফ্র্যাকশনগুলোকে সাম করে দেব এবং ইকুয়াল টু করব 1 দিয়ে। তোমরা জানো ফ্র্যাকশনের টোটাল বলতে আমরা কতকে বুঝি? ফ্র্যাকশনের টোটাল বলতে আমরা 1 কে বুঝি। তার মানে আমরা এখানে সাম অফ ফ্র্যাকশন ইকুয়াল টু কত ধরে নেব? আমরা 1 ধরে নিয়ে আমরা এই যে ধরে নেওয়া অংশ অর্থাৎ x এর মানটা আমরা বের করব, যেটাই হবে আমার উত্তর। আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক সাজিয়ে সাজিয়ে করব। আমরা এই জিনিসটা মুছবো না, আমরা এই জিনিসটা রেখে দেব। আমরা এর প্রত্যেকটা অঙ্ক আমরা এখন দেখব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটাতে একটু চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটাতে কি করা যায় দেখি। A alone can do a piece of work in 6 days. A একাকী একটা কাজ করতে পারে 6 দিনে। B alone can do it in 8 days. B করতে পারে 8 দিনে। And A and B undertook to do the work for টাকা 3200, অর্থাৎ A এবং B এই কাজটা 3200 টাকায় নিল। With help of C, C এর হেল্প নিয়ে they completed the work in 3 days. তারা কাজটা শেষ করলো 3 দিনে। How much to be paid to C? C কে তাহলে তাদের কত টাকা পে করতে হবে? দেখো টোটাল ওরা কিন্তু, খেয়াল করো, টোটাল ওরা কিন্তু 3200 টাকা নিয়েছে। খেয়াল করো, টোটাল ওরা 3200 টাকা নিয়েছে। তাহলে 3200 টাকা কিভাবে ভাগাভাগি হবে? ভাগাভাগি কিন্তু 3 ভাগে হয়ে যাবে। ভাগাভাগি করার নিয়ম হলো কে কতটুকু কাজ করেছে তার উপরে ভাগাভাগিটা নির্ভর করবে। খেয়াল করো, প্রথমে আমরা দেখব এ কতটুকু টাকা পাবে। এ টাকা পাবে, এ কাজের যত অংশ কাজ করেছে তত অংশের কাজ পাবে। তাহলে এ মানটা বার করার জন্য আমরা একটু বেসিক লেভেলে যাব। আমরা এখন স্টেপ ধরে অঙ্কটা করবো না, অঙ্কটা কিন্তু এই স্টেপ ধরো অঙ্কের চেয়ে কম্পারেটিভলি সহজ অঙ্ক। তাহলে লক্ষ্য করো, এটা কিন্তু বেসিক অঙ্ক, আমরা জাস্ট বুঝাচ্ছি কিভাবে ফ্র্যাকশন কাজ করে, সেই নিয়মটা বুঝাচ্ছি। আমরা দ্বিতীয় অঙ্ক থেকে মেইনলি এই স্টেপগুলো শুরু করব। তা এ নাম্বার অঙ্কটাতে আমরা যদি এ কত অংশ কাজ করে এটা বার করতে যাই,
এর টার্গেট লাগবে, এর বেস লাগবে। আমরা বেস বলতে বুঝি এ একাকি কতদিনে কাজ করেছে। আমরা দেখেছি এ একাকি কাজ করেছে 6 দিনে। প্রথম সেন্টেন্সটা পড়ো, এ হচ্ছে 6 দিনে কাজটা করবে, তাহলে এ হচ্ছে 6 দিনে। তাহলে দেখো এ কিন্তু বি এর সাথে ছিল এবং সি এর হেল্প নিয়ে তারা 3 দিনে কাজটা শেষ করেছে। তার মানে এ কাজ করেছে 3/6 তথা অর্ধেক পার্ট। তার মানে এ টাকার অর্ধেকটা নিয়ে যাবে, অর্থাৎ এই 3200 টাকার অর্ধেক টাকাটাই নিয়ে যাবে, অর্থাৎ 1600 টাকা এ নিয়ে চলে যাবে। এবার আসুন বি এর টাকাটা বের করি। বি এর ক্ষেত্রে টার্গেট কত? অবশ্যই বিও 3 দিন কাজ করেছে, তার মানে টার্গেট 3 দিন। বেস কি? বেস হচ্ছে বি একাকি কতদিনে কাজ করতে পারে। দেখো প্রথম সেন্টেন্সে বলা আছে বি অ্যালোন ক্যান ডু ইট ইন 8 ডেজ। তার মানে বি এর বেস হচ্ছে 8, তার মানে বি হচ্ছে 3/8 ফ্র্যাকশন কাজ করে, তাহলে সে 3/8 ফ্র্যাকশন টাকা নিয়ে যাবে টোটালের থেকে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, এটা 400 হয় কি, তার মানে বি হচ্ছে 1200 টাকা নিয়ে যাবে। তার মানে এই 3200 টাকার মধ্যে অলরেডি এরা দুজন 1800 টাকা নিয়ে গেল, তাহলে এই বাকি টাকাটা কে নেবে? বাকি টাকাটা নেবে সি। তাহলে সি নেবে কত টাকা? সি নেবে 400 টাকা, অর্থাৎ এই বাকি 400 টাকা চলে যাবে সি এর কাছে। আমরা জাস্ট এই রুলসগুলো ফলো করে করে আমরা মূলত এই টার্গেট বাই বেস জিনিসটা লিখবো। আমরা কিন্তু একটা কম্পারেটিভলি একটা ইজি মোডের অঙ্ক শিখলাম। এখন আমরা মিডিয়াম এবং হার্ড মোডের অঙ্কগুলোতে যাব, যে অঙ্কগুলোতে আমাদের এই ধরে নেওয়ার বিষয়গুলো কাজ করবে। আর আরও একটা কথা বলি, সেকেন্ড অঙ্কটাতে যাওয়ার আগেই একটা শব্দ বলে নিই। তোমাদের অ্যাপ্রক্সিমেটলি কথা মনে আছে কিনা? আমরা কিন্তু দশম ক্লাসে এই অ্যাপ্রক্সিমেটলি কথাটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম এবং দশম ক্লাসে তোমাদেরকে এই কথা বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি কথাটা যখন বলা হয় তখন কিন্তু পূর্ণ সংখ্যা বসাতে হয়। অর্থাৎ 9.6 থাকলেও কিন্তু তোমাকে 10 বসাতে হবে, 9.2 থাকলেও কিন্তু তোমাদেরকে 10 বসাতে হবে। কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে যে স্যার এই অঙ্কে যদি নান অফ দিস দেওয়া থাকে তাহলে আমরা কি করব? তোমরা তখনও কিন্তু নান অফ দিস দাগাবে না। কেন? কারণ অ্যাপ্রক্সিমেটলি হলে তার পরবর্তী যে মানটাতে চলে যেতে হয় সেখানে যদি চলে যাওয়া যায় তাহলে আমরা আর নান অফ দিস দাগাবো না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 2 নম্বর অঙ্কে, যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটাতে বলেছে A can lay railway track between 2 given station in 16 days and B can do it in 12 days. A একটা কাজ করতে পারে 16 দিনে, B ওই কাজটা করতে পারে 12 দিনে। With help of C, they did the job in 4 days only. C এর হেল্প নিয়ে তারা কাজটা কত দিনে শেষ করলো? 4 দিনে শেষ করলো। Then C alone can do the job in approximately. Approximately C এর কতদিন লাগবে কাজটা শেষ করতে? তা আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ধরে নেওয়া। কি ধরে নিতে হবে? যে আমরা ধরে নিলাম let C approximately need x days। দেখো আমরা কিন্তু সিটাকে ধরে নিলাম, আর যেহেতু অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে মাথায় রাখবে এই এক্স এর মান অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এবার আমাদের সেকেন্ড স্টেপ, প্রত্যেকটা ফ্র্যাকশনের ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশন বের করে ফেলা। প্রথমে আমরা এ এর ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনটা একটু বের করে ফেলি। এ কাজ করতে পারে 16 দিনে, তার মানে এ এর বেস 16। বি করতে পারে 12 দিনে, বি এর বেস 12। আর সি করতে পারে এক্স দিনে, যেটা আমরা ধরে নিয়েছি, তাহলে সি এর বেস হচ্ছে এক্স। আমরা কিন্তু প্রত্যেকের বেসগুলোকে আগে আগে লিখে নিলাম। দেখো অঙ্কের সুবিধা, তাড়াতাড়ি করার সুবিধার্থে অঙ্কটা করে নিলাম। এবার চলে আসি, আমার কাছে কি জানতে চাইছে? যদি আমার কাছে টোটাল ডেটা জানতে চাইতো তাহলে কিন্তু আমি লিখতাম টোটাল ডে হচ্ছে এক্স দিন। যেহেতু টোটাল ডেটা জানতে না চেয়ে এই কোনো একজন ইন্ডিভিজুয়ালের মান জানতে চাইছে, তার মানে টোটাল ডে অবশ্যই আমার অঙ্কে বলা আছে। আমাদেরকে অঙ্ক থেকে খুঁজে বের করতে হবে কোথায় টোটাল ডে এর কথাটা বলা আছে। একটু খেয়াল করে দেখো আমাদের থার্ড সেন্টেন্স সেকেন্ড লাইন, উইথ হেল্প অফ সি। সেকেন্ড লাইন থার্ড সেন্টেন্স দেখো লেখা আছে উইথ হেল্প অফ সি দে ডিড দ্য জব ইন 4 days only। সি এর হেল্প নিয়ে তারা কাজটা 4 দিনে শেষ করে ফেললো। তার মানে এ বি সি মিলে যেহেতু কাজ করতেছে, এদের মোট সময় লেগেছে 4 দিন। তার মানে এও কাজ করেছে 4 দিন, বিও কাজ করেছে 4 দিন, সিও কাজ করেছে 4 দিন। কারণ কেউ কিন্তু মাঝ থেকে চলে যায়নি বা কেউ কিন্তু দেরি করে জয়েন করেনি। আমরা কি শিখেছিলাম? যে এই যত ফ্র্যাকশন পাবো সব ফ্র্যাকশনগুলোকে যোগ করে আমরা ইকুয়েট করবো কত দিয়ে? 1 দিয়ে। অর্থাৎ আমাদের স্টেপ 3 তে আমরা চলে আসলাম।
সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নাই। সেকেন্ড স্টেপটা লিখতে পারলে থার্ড স্টেপ এমনি লেখা যাবে। এখন আমার কাজ এক্স এর মান বার করা। একটু বলি, এটা একটা ফ্র্যাকশনাল ইকুয়েশন হয়েছে। ফ্র্যাকশনাল ইকুয়েশনের সমাধানের কিছু বৈশিষ্ট্য আছে। তুমি দেখবে যে তুমি যে মানটা জানতে চাচ্ছ এক্স, সেটা কোথায় আছে, সেটা কি লবে আছে না হরে আছে। যদি হরে থাকে তাহলে তাকে বাম পাশে, সেই ফ্র্যাকশনটাকে বাম পাশে রেখে বাকি সকল ফ্র্যাকশন ডান পাশে সরিয়ে দেবে। কি বললাম? যদি তোমার ভেরিয়েবল হরে থাকে তাহলে সেই ভেরিয়েবলের যে ফ্র্যাকশনটা তাকে বাম পাশে রেখে বাকি সকল কনস্ট্যান্ট ফ্র্যাকশনগুলোকে ডান পাশে কনভার্ট করে নিয়ে নেবে। কখন? যখন ভেরিয়েবলটা হরে থাকবে। ওকে, তাহলে এই 4/16 এটাকে আমরা লিখতে পারি 1/4, এটাকে লিখতে পারি 1/3। তাহলে আমার এখানে লসাগু আসলো 12। কত আসলো? 12 বিয়োগ 3 বিয়োগ 4, অর্থাৎ আমরা 4/x এটা সমান পেয়েছি 5/12, অর্থাৎ x সমান পেয়েছি 9.6। এখন দেখো 9.6 হলে কিন্তু হবে না, বিকজ আমি কিন্তু তোমাকে কোশ্চেনই করেছি অ্যাপ্রক্সিমেটলি দিয়ে, অ্যান্ড ইউ শুড অ্যান্সার দ্য নেক্সট রেজাল্ট, দ্যাট ইজ 10 ডেজ। এই অঙ্কটাতে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যাও, এবং তোমাদেরকে অনলাইনের অনেক স্যারেরা আমরা দেখেছি অনলাইনে তাদেরকে ক্লাস নিতে, তাদেরকে আমরা দেখেছি এটাকে ব্যাখ্যা করতে যে দেখো অপশানে যেহেতু 10ও আছে, নান অফ দিসও আছে, তো 9.6 তো তোমার সাথে মিলেনি, যেহেতু নান অফ দিস আছে নান অফ দিসটা দাগিয়ে দাও। এই কথা যারা বলে তারা টোটালি ভুল বলে। খবরদার, এগুলো কখনোই করবে না। যখনই তোমাকে অ্যাপ্রক্সিমেটলি বলবে তখনই তার পরবর্তী অ্যান্সারটাই দিতে হবে। হ্যাঁ, অপশানে যদি এই 10 না থাকতো তাহলে তুমি নান অফ দিস দেবে, কিন্তু যদি অপশানে 10 থেকে যায় তাহলে কিন্তু তোমাকে 10 দিতে হবে, নট নান অফ দিস। তার মানে আমাদের এই 2 নাম্বার অঙ্কে তোমরা অলরেডি অপশনগুলো দেখতে পাচ্ছ। যদি অপশনগুলো ফারান ভাই একটু দেখানোর চেষ্টা করবেন, অপশনগুলো দেখতে পাচ্ছ, এবং অপশনগুলোতে 10 দিন আছে এ নাম্বারে, আমার অ্যান্সারটা এ হবে। কেউ কেউ কিন্তু ই নাম্বার দাগিয়ে ফেলো, তাদের অ্যান্সারটা কিন্তু ভুল। ওকে, তাহলে ইওর অ্যান্সার ইজ 10 days। আমরা সেকেন্ড অঙ্কটা দেখলাম, আমরা একইভাবে থার্ড অঙ্কটা দেখব। থার্ড অঙ্কটাও কিন্তু ঠিক একই রুলসে করার চেষ্টা করব। আর সেকেন্ড অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু একটা ক্যালকুলেশন শিখিয়েছি, থার্ড অঙ্কে কিন্তু একটু অন্যরকম আর একটা ক্যালকুলেশন শেখাবো, আগে থেকেই বলছি। তাহলে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটাতে দেখতে পাচ্ছ, দেখো এখানে কি বলা আছে। আমরা যাচ্ছি 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কে যাদের নাম বলা হয়েছে তাদেরকে নিয়ে আমরা অঙ্কটা একটু করবো। হ্যাঁ, থার্ড অঙ্কটা আমরা একটু দেখি। থার্ড অঙ্কটা আমরা একটু দেখি, দেখো কি বলা আছে। লোপা অ্যান্ড আনিকা individually can finish a job in 20 minutes and 30 minutes respectively. লোপা এবং আনিকা ইন্ডিভিজুয়ালি একটা কাজ করতে পারে 20 মিনিট এবং 30 মিনিটে। 4 minutes later he will join with them and rest of the work done within 6 minutes. লোপা আর আনিকা, খেয়াল করো, ওরা কিন্তু এই কাজটা করতে পারতো 20 মিনিট এবং 30 মিনিটে। 3 নাম্বার অঙ্কতে দেখো লোপা করতে পারে 20 মিনিটে, আনিকা করতে পারে 30 মিনিটে। এখন তারা একসাথে কাজ শুরু করলো, তার মানে লোপা এবং আনিকা, আমরা একটু এই পাশে লিখি, এখানে লোপা আছে আনিকা আছে, লোপা এবং আনিকা একত্রে কাজ শুরু করলো, এবং 4 মিনিট পর হিমু তাদের সাথে এসে জয়েন করলো। তার মানে লোপা আর আনিকা কিন্তু 4 মিনিট করে কাজ করেছে, তখন কিন্তু হিমু মিয়া ছিল না, ঠিক আছে? তখন কিন্তু হিমু তাদের সাথে ছিল না। 4 মিনিট লেটার হিমু জয়েন উইথ দেম। হিমু 4 মিনিট পর তাদের সাথে এসে জয়েন করলো, এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ডান উইদিন 6 মিনিট। বাকি কাজটুকু 6 মিনিটে শেষ হলো। তার মানে এই 6 মিনিট কিন্তু হিমু একা কাজ করেনি, তার সাথে লোপাও ছিল, আনিকাও ছিল। অর্থাৎ লোপা কাজ করেছে 10 মিনিট, আনিকা 10 মিনিট, হিমু কাজ করেছে আসলে 6 মিনিট, যেহেতু হিমু পরবর্তীতে এসে জয়েন করেছে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, তাহলে হিমু যদি একা কাজ করতো তাহলে হিমুর একা কাজ করতে কত দিন লাগবে, অর্থাৎ হিমু একা কি কাজটা শেষ করতে ওর কত দিন লাগবে, এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে। তা আমরা ধরে নেব, লেট হিমু নিডস x days। একটু খেয়াল করে দেখো, এখানে কি অ্যাপ্রক্সিমেটলি কথাটা আছে কি নাই? এখানে হিমু কাজ করতে অ্যাপ্রক্সিমেটলি কতদিন লাগবে এরকম কোনো প্রশ্ন করেছে? যদি প্রশ্ন না করে থাকে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা বেঁচে গেছো, কারণ তোমরা জানো
যে এই কাজগুলো করতে গেলে তোমাদের প্রচুর মানে অ্যাপ্রক্সিমেটলি বললেই তখন কিন্তু তোমাদের একটা ব্রেনে প্রেশার পড়ে, কারণ এই অ্যান্সারটা তোমাকে পূর্ণ সংখ্যায় করতে হবে। তার মধ্যে আবার একটা নান অফ দিসের প্যাচ আছে, বিভিন্ন প্যাচ থেকে কিন্তু তোমরা না অ্যাপ্রক্সিমেটলি কথাটা না থাকলে বেঁচে যাচ্ছ। তা আমরা এখানে কয়জন ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করছি ভাইয়া? আমরা এখানে 3 জন ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করছি। প্রথমে লোপা, তারপর আনিকা, তারপরে হিমু। আমরা যদি লোপার কথায় আসি, লোপা মূলত কাজ করেছে কয়দিন? 10 দিন। তার মানে লোপার টার্গেট ওয়ার্ক হচ্ছে 10। কত দিনে 10 দিন? 20 দিন। লোপা কিন্তু 20 দিনে শেষ করতে পারতো, তার মানে লোপার বেস হচ্ছে 20। তার মানে লোপা কাজ করেছে 10/20 পার্ট, 10/20 পার্ট। এবার আসো আনিকার কথায়, আনিকাও কিন্তু 10 দিন কাজ করেছে, তার মানে আনিকার টার্গেট হচ্ছে 10 এবং সেই কাজটা শেষ করেছে 30-তে। আবার হিমুর কথায় আসো, হিমু কত দিনে শেষ করেছে তা তো জানি না, তো আমরা হিমু ধরো x দিনে করতে পেরেছে আমরা ধরলাম, এবং হিমুর পার্টটা হচ্ছে হিমু কয় দিনে শেষ করেছে? 6 দিনে। তার মানে হিমু টার্গেট 6 বেস x। এখন আমরা সবার ফ্র্যাকশন বের করে ফেলেছি, সবার এই ফ্র্যাকশনগুলোকে যোগ করে ইকুয়াল টু করতে হবে 1। আমরা একে যোগ করে দিলাম, ইকুয়াল টু করলাম 1। খেয়াল করে দেখো, এই যে ফ্র্যাকশনটা পেয়েছো বা এই ফ্র্যাকশনের যে ইকুয়েশনটা পেয়েছো, এখানেও কিন্তু তোমার যে ভেরিয়েবলটা বের করতে হবে সে কোথায় আছে? সে আছে ডিনোমিনেটরে তথা হরে। অর্থাৎ এই ফ্র্যাকশনটাকে তুমি বাম পাশে বাদ দিয়ে লিখে বাকি মানগুলোকে ডান দিকে সরিয়ে দিলে, অর্থাৎ 6/x এটা সমান আসলো 1/6, অর্থাৎ x equal to আসলো 36। সো ইউর অ্যান্সার ইজ 36 days। দেখো অঙ্কটা খুব ইজিলি আমরা কিন্তু কভার করে ফেললাম। এবার চলো আমরা চতুর্থ অঙ্কে চলে যাই। চতুর্থ অঙ্কে আমাদেরকে কি বলেছে? চতুর্থ অঙ্কে চলে যাব। চতুর্থ অঙ্কটা তোমরা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। চতুর্থ অঙ্কটাতে বলেছে যে তামিন অ্যান্ড নেসার individually can complete a job in 20 minutes and 30 minutes respectively। অর্থাৎ আমরা জানলাম যে তামিনের লাগে 30 মিনিট আর নেসারের তামিনের লাগে 20 মিনিট আর নেসারের লাগে 30 মিনিট একটা কাজ কমপ্লিট করতে। দে স্টার্টেড ওয়ার্ক টুগেদার, তারা একত্রে কাজ শুরু করলো। বাট 10 মিনিট বিফোর দ্য জব হ্যাড বিন কমপ্লিটেড তামিন লিভ দ্য জব। কাজটা শেষ হওয়ার 10 দিন আগে তামিন চলে গেল। কাজটা শেষ হওয়ার 10 দিন আগে তামিন চলে গেল। হাউ মেনি ডেজ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক? কতদিন লাগবে? হাউ মেনি মিনিট নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটা শেষ হতে কত সময় কত মিনিট লাগবে। তা তানিনের লাগে 20 মিনিট, নেসারের লাগে 30 মিনিট। একত্রে কাজ করলে কত সময় লাগতো? কিন্তু ব্যাপারটা তা হয়নি, তানিন কাজ শেষ হওয়ার 10 মিনিট আগে চলে গেছে। আমরা অঙ্কটাকে একটু ধরে নেব, সলিউশনটা শুরু করি। আমরা লিখব ডেট ইট মিনিটস x days, তাদের কাজ করতে সময় লাগবে x দিন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু যেটা তোমাদেরকে বুঝতে হবে, এই অঙ্কটা কিন্তু লিভ করার অঙ্ক, চলে যাওয়ার অঙ্ক। সবসময় মনে রাখবে লিভ করার অঙ্কে যে লিভ করেছে তার জন্য কি বিফোর লিভের কথা বলা আছে নাকি আফটার লিভ করার কথা বলা আছে। যদি বিফোর লিভ করার কথা বলা থাকে তাহলে এটাকে একভাবে সলভ করতে হবে, যদি আফটার লিভ করার কথা বলা থাকে তাহলে এই অঙ্কটাকে আরেকভাবে সলভ করতে হবে। বিফোর লিভ করার কথাটাই যদি ধরি যে ধরো একটা কাজ শেষ হতে সময় লাগবে x দিন, তার 10 দিন আগে ধরো তানিন লিভ করে গেছে, তাহলে দেখো আমার যদি কাজটা হতে লাগতো 15 দিন, তার 10 দিন আগে যদি চলে যায় তাহলে তানিন আসলে কাজ করছে 5 দিনই। 5টা কিভাবে আসছে? 5টা আসছে 15 বিয়োগ 10 থেকে। তাহলে একটু খেয়াল করো, আমি যদি 15 তো আর আমি জানি না, আমি যদি ধরতাম x দিন, তার 10 দিন আগে চলে যাওয়া মানে হচ্ছে x - 10। বিফোর কথাটা বলা থাকলে সবসময় x থেকে ওই দিনটাকে বিয়োগ করবে। যেমন 10 দিন আগে চলে গেল x - 10, 5 দিন আগে চলে গেল x - 5, 8 দিন আগে চলে গেল x - 8। ক্লিয়ার ব্যাপারটা? আর আফটারের কথা যদি ধরো, যদি আমাকে এমন বলতো, এই অঙ্কটাতে বলে নাই এই কথা, যদি এমন বলতো যে কাজ শুরু হওয়ার সবসময় আফটারটা হয় কিন্তু স্টার্ট থেকে, কাজ শুরু হওয়ার 10 মিনিট পর তানিন চলে গেল, তার মানে তানিন কিন্তু তখন কাজ করেছে 10 মিনিট, অর্থাৎ তানিনের জন্য এই ভ্যালুটা আসতো তখন 10 মিনিট।
এই মানগুলো, এই কথাগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু তোমাদের পক্ষে অঙ্ক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে এইখানে যে কন্ডিশনটা লিপের, সেই লিপটা কেমন কন্ডিশন, বিফোর কন্ডিশন নাকি আফটার কন্ডিশন? যেহেতু এখানে বিফোর কন্ডিশন বলা হয়েছে, অর্থাৎ তানিন চলে গেছে 10 মিনিট আগে, তাহলে আমরা যদি ধরে নিই যে লেট it needs x minute to complete, তাহলে তানিনের ক্ষেত্রে আমার এই সময়টাকে কিন্তু লিখতে হবে x minus 10, আর নেসার যেহেতু চলে যায় নাই তাহলে ওর টাইমটা হবে x। এগুলো কিন্তু সব টার্গেট। বেস কি হবে? বেস হচ্ছে তানিনের একা করতে লাগে 20 আর নেসারের করতে লাগে 30। আমরা অলরেডি ফ্র্যাকশনটাকে লিখে ফেলেছি। ফ্র্যাকশন লেখার নিয়মটা তোমরা অলরেডি জানো, টার্গেট ডিভাইডেড বাই বেস। এখন আমরা কি করব? এই মানগুলোকে যোগ করে ইকুয়েট করব 1 দিয়ে। খেয়াল করে দেখো, 2 এবং 3-এ আমার যে ভেরিয়েবল বা x, যেটা আমার টার্গেট ছিল, সে কোথায় ছিল? সে ছিল নিচে, সে ছিল ফরে। আর এখানে এক্সটা কোথায়? x আছে লবে। তাই এই অঙ্কে আমরা সরাসরি লসাগু করব। এটা লসাগু হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 3x minus 30 plus 2x সমান 1। তার মানে এটা হচ্ছে 5x minus 30 সমান 60, এবং ফাইনালি আমরা x এর মান পাবো 60 আর 30 হচ্ছে 90, 90 কে 5 দিয়ে ভাগ করলে হবে 18। অর্থাৎ তানিন কাজ শেষ হওয়ার 10 দিন আগে চলে যাওয়ায় আমার সময় লেগেছে 18 মিনিট। এবার আমার একটা সম্পূরক কোশ্চেন আছে। আমার এই অঙ্কটাতে, যে অঙ্কটাতে মানে তানিন কাজ শেষ হওয়ার 10 দিন আগে চলে গেছে, আমি বলবো যে এই অঙ্কটা তোমরা বাসায় একটু ট্রাই করবে, যে তানিন কাজ শুরু হওয়ার 10 দিন পর চলে গেছে। কাজ শেষ হওয়ার 10 দিন আগের বদলে কাজ শুরু হওয়ার 10 দিন পরে চলে গেছে। এটা দিয়ে তোমরা এই 4 নাম্বার অঙ্কটা একটু বাসায় আরেকবার করবে। তোমরা জানো বিফোরের জন্য কেমন রুল, আফটারের জন্য কেমন রুল। আমরা আফটারের একটা অঙ্ক দেখবো, তবে আমরা এবার আর মানুষ দিয়ে দেখবো না, আমরা একটা মেশিন দিয়ে দেখবো, এবং সেই অঙ্কটাতে অ্যাপ্রক্সিমেটলিও আছে, এবং অঙ্কটা অনেক জটিল, অনেক পেঁচালো, এবং তোমরা অ্যাফেয়ার্স ক্লাউড ওয়েবসাইটে অঙ্কটাকে পাবে। সে সাথে তোমরা আগারওয়াল স্যারের বইতেও অঙ্কটাকে পাবে। চলো আমরা 5 নাম্বার অঙ্কটাতে চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম অঙ্কে। পঞ্চম অঙ্কটা আমরা একটু দেখি। পঞ্চম অঙ্কটাতে বলা, মেশিন পি ক্যান প্রিন্ট 1 লাখ বুকস ইন 8 আওয়ার্স, অর্থাৎ পি 8 ঘন্টায় 1 লক্ষ বই প্রিন্ট করতে পারে। পরের অঙ্কে বলেছে মেশিন কিউ প্রিন্ট দ্য সেম অ্যামাউন্ট বা সেম নাম্বার অফ বুকস ইন 10 আওয়ার্স। কিউ মেশিনটা 10 ঘন্টায় 1 লক্ষ বই প্রিন্ট করতে পারে, আর আর ক্যান প্রিন্ট দ্য সেম ইন 12 আওয়ার্স, অর্থাৎ আর করতে পারে 12 ঘন্টায়। অল দ্য মেশিন স্টার্টেড অ্যাট 9 AM, সব মেশিনই শুরু হলো কয়টায়? সকাল 9টায়, সকাল 9টায়। অ্যান্ড মেশিন পি স্টপড অ্যাট 11 AM। দেখো এই ডেটাটা যে আফটার ডেটা, এটা কিভাবে বুঝলাম? সকাল 9টায় পি মেশিনটা শুরু, সব মেশিন শুরু হয়েছে সকাল 9টায়, বাট এই মেশিনটা 11টার সময় বন্ধ হয়েছে। তার মানে হচ্ছে এই মেশিনটা 2 ঘন্টা কাজ করেছে, পি মেশিনটা 2 ঘন্টা কাজ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি মানে বুঝতে পেরেছো যে অঙ্কটা অবশ্যই তোমাকে কিভাবে নিতে হবে, তার পরবর্তী অংশে নিতে হবে। অ্যাপ্রক্সিমেটলি এট হোয়াট টাইম উইল দ্য প্রিন্টিং অফ 1 লাখ বুকস বি কমপ্লিটেড, 1 লক্ষ বই প্রিন্ট হতে আমাদের মোট কত সময় লাগবে। সো আমরা একটা জিনিস দেখেছি, পি এর যদি আমরা ফ্র্যাকশন বের করি, পি এর বেস হচ্ছে 8, কিউ এর বেস হচ্ছে 10, আর এর বেস হচ্ছে 12। এখন আমরা আমাদের অঙ্কে যাচ্ছি। পি হচ্ছে, দেখো সে কিন্তু 2 ঘন্টা কাজ করেছে, 9টা থেকে 11টা, কিন্তু কিউ কতক্ষণ কাজ করেছে, আর কতক্ষণ কাজ করেছে আমরা জানি না, কারণ কিউ এবং আর যতক্ষণ অবধি 1 লাখ প্রিন্ট না হয়েছে ততক্ষণ অবধি কাজ করেছে। তার মানে কিউ এর প্রিন্ট করতে লাগবে এক্স, আর এরও প্রিন্ট করতে লাগবে এক্স ঘন্টা, এবং এক্স এর মানটা যে দশমিকে আসবে সেটা কিন্তু আমাদের আগে থেকেই বুঝে নিতে হবে। সো ইন দিস কেস আমরা কি করব, 8, 10, 12 এই সংখ্যাগুলোর আমরা লসাগু করব। দেখো তোমরা জানো যে 8, 10, 12 এই সংখ্যাগুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি, আর একটু কমানো যায় কোথায়, দেখো 2 দুগুণে 8, 5 8 40, 40 গুণ 3 120 পাচ্ছি।
অর্থাৎ আমাদের এখানে লসাগু হচ্ছে 120। 120কে 8 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 8 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 15। তার মানে এটা হচ্ছে 15 × 30, এটার জন্য পাচ্ছি 12, তাহলে 12x, এটার জন্য পাচ্ছি 10, তাই 10x সমান হলো 1। তার মানে এটা হচ্ছে 22x যোগ 30 ইকুয়াল টু 120, অর্থাৎ 22x সমান 90, অর্থাৎ x সমান 90/22। তোমরা জানো এখানে হচ্ছে 4/22 হয় 88, তার মানে এটা 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তাহলে আমাদের কাজ শুরু হয়েছিল সকাল 9টায়, তার থেকে 4 ঘন্টা, তাহলে 10, 11, 12, 1, তার মানে এটা 1 PM সামথিং হবে। কিন্তু এখানে যেহেতু সামথিং, তাহলে এটা আমরা কতক্ষণে দেবো? দেখো এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আমার উত্তরে 1 PM আছে, 1:30 PM আছে, আবার 2 PM আছে। এখন আমি অ্যাপ্রক্সিমেটলি হিসাবে কোনটাকে নেব? কারণ আমরা কিন্তু শিখেছি যে 9.2 থাকলে এটাকে 10 লিখতে হয়। বাবারে 9.2 এর পরে যদি আমার কোনো একটা মান, দেখো এখানে কিন্তু সময়ের অঙ্ক এবং ঘড়ির টাইমের অঙ্ক, ঘড়ির টাইমে কিন্তু আমরা প্রতি আধা ঘন্টায়ও ইন্টারভেল করতে পারি। তাহলে সেই হিসাবে কিন্তু আমার এই অ্যান্সারটা করতে হবে 1:30, অর্থাৎ ইউর অ্যান্সার উইল বি 1:30 PM, and this math is very very important because এই অঙ্কগুলো সাধারণত তোমাকে কষ্ট দিতে পারে পরীক্ষার হলে, এবং এটা কিন্তু খুব জ্বালায় ফেলে দেবে। 1 দিব না কি 1.5 দিব? স্যার তো বলেছিলেন 9.2 এর পরে গেলে পরে 10 হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় কিন্তু এই জায়গাগুলো হয়। এই জন্যই আমরা কি করেছি, আমাদের লেকচার মেটেরিয়ালে টিচার ওয়ার্কে সেই সকল অঙ্কগুলো রেখেছে যে সকল অঙ্কগুলো নিয়ে দ্বন্দ্ব তৈরি করতে পারে। চলো আমরা ষষ্ঠ এবং সপ্তম অঙ্ক করব, এবং সেই অঙ্কগুলো করব পাইপস অ্যান্ড ক্লিস্টার্নের রুলসে। আগেই বলে রাখি, আমাদের কাছে টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপস অ্যান্ড ক্লিস্টার্নের আলাদা খুব একটা মর্ম নাই, যেটা আমরা আগে দেখেছি, এবং আমরা এইভাবেই পুরো ক্লাসটা, লাস্ট দুটো ক্লাসে আমরা এইভাবেই পড়ানোর চেষ্টা করেছি। চলো আমরা ষষ্ঠ অঙ্কে চলে যাচ্ছি। দেখো ষষ্ঠ অঙ্কে কি বলেছি। ষষ্ঠ অঙ্কে বলা আছে, a booster pump can be used for filling as well as emptying a tank. একটা বুস্টার পাম্প একই সাথে ভর্তি করার জন্য, একটা ট্যাঙ্ক পূর্ণ করার জন্য এবং খালি করার জন্য ব্যবহার করা হয়। The capacity of the tank is 2400 মিটার কিউব। একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 2400 মিটার কিউব। The emptying of the tank is 10 মিটার কিউব per minute higher than the filling capacity, অর্থাৎ এর ফিলিং ক্যাপাসিটি থেকে এর এমপ্টিং ক্যাপাসিটি হচ্ছে 10 মিটার কিউব প্রতি মিনিটে হাইয়ার, and the pump needs 8 minutes less to empty the tank that it need to fill it, অর্থাৎ এর খালি করতে পূর্ণ করার চেয়ে 8 মিনিট কম সময় লাগে। তাহলে আমার কাছে প্রশ্ন করেছে, তাহলে এর এই ট্যাঙ্কের ফিলিং ক্যাপাসিটিটা কত? তো আমরা ধরে নিচ্ছি যে এর ফিলিং ক্যাপাসিটিটা কত। আমরা ধরে নিচ্ছি লেট এর ফিলিং ক্যাপাসিটি এটা হচ্ছে x মিটার কিউব পার লিটার। তাহলে এটার এমপ্টিং ক্যাপাসিটি এটা হবে x + 10, যেহেতু 10 মিটার কিউব হাইয়ার ওর থেকে এত লিটার। তাহলে লক্ষ্য করো, ফিল হতে আমার সময় লাগবে কত অ্যাকর্ডিং টু প্রবলেম, এবং আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা ফ্র্যাকশন বের করব, এবং এই ফ্র্যাকশনটাই আসলে আমার এই ক্ষেত্রে এই অঙ্কে আমার মূলত টাইম। একটু খেয়াল করে দেখো, এর 2400 মিটার কিউব হচ্ছে ক্যাপাসিটি পুরো, আর ও সেটাকে x মিনিটে পূর্ণ করতে পারে। সিমিলারলি এই 2400 মিটার কিউব খালি করতে পারে হচ্ছে x + 10 মিটার কিউব পার লিটার। তার মানে এ থেকে এতে মোট সময়ের পার্থক্য হয় 8 মিনিট। তার মানে আমরা ইকুয়েশনটাকে সাজিয়ে ফেললাম। এখন ইকুয়েশনটা সাজিয়ে ফেলার পর এর পরের যে কাজটা আছে, এটাকে আমরা চাইলে মিডল টার্ম ব্রেক করে ফেলতে পারি, অথবা আমি আরেকটা অপশানে যাব, যেহেতু এটা এমসিকিউর অঙ্ক, রিটেন পরীক্ষা হলে অবশ্যই তোমরা একে এই প্রসিডিউর, এটাকে কি বলে, লসাগু করে করে করবে। হ্যাঁ, 2400 x + 24000 - 2400 x, এই যে x কাটা,
তার মানে এই 8 দিয়ে ওটা 13টা 24 3000 হয়, তার মানে x স্কোয়ার প্লাস 10x সমান মাইনাস 3000। হ্যাঁ, এবং এরপরে মিডল টার্ম ব্রেক করে x এর মানটা বের করবে। এই প্রসিডিউরে তোমরা যেতে পারো। তবে আমি বলবো যে রিটেন এমসিকিউ পরীক্ষায় কাজটা করবে না, বিকজ এই ধরনের কাজগুলো করতে গেলে সাধারণত পরীক্ষার হলে এরর হয়ে যায়, ভুল হয়ে যায়। আমরা বলবো তুমি এই অঙ্কগুলোকে একটু অপশান টেস্ট করে করে দেখতে পারো। অপশান এতে আছে 40, অপশান বিতে আছে কত 20, অপশান সিতে আছে 50 এবং অপশান ডিতে আছে 60 এবং অপশান ইতে আছে স্বাভাবিকভাবেই নান অফ দিস। আমার ধারণা অপশান বিতে আছে 20, ভুল লিখেছি। অপশান বিতে আছে 48। আমরা একটু দেখি যে এটার কোনটা কারেক্ট, আমরা একটু লক্ষ্য করবো। 40, এটা 48। একটু খেয়াল করে আমরা প্রথম যাচ্ছি 40 দিলে কি হচ্ছে দেখো, 2400কে 40 দিয়ে ভাগ, 2400কে 40 দিয়ে ভাগ, বিয়োগ 2400কে 40 যোগ 10 তথা 50 দিয়ে ভাগ। এখন তুমি যদি একে ভাগ করো তাহলে এটা পাচ্ছ 60, আর তুমি যদি একে ভাগ করো তাহলে তুমি পাচ্ছ 25-এর মধ্যে যাচ্ছে 4 বার 48, অর্থাৎ এটা হচ্ছে 12। কিন্তু তোমার এখানে মিনিট আছে 8 মিনিট, অর্থাৎ তোমার এ নাম্বার অপশনটা কারেক্ট নয়। আমরা দেখি তোমাদের বি নাম্বার অপশনটা কারেক্ট কিনা। সেটা হচ্ছে 2400। সি নাম্বারটা আমরা একটু দেখছি, পরপর চলে গেছে যেহেতু। 2400কে 50 দিয়ে ভাগ, বিয়োগ 2400 50 যোগ 10 মানে 60 দিয়ে ভাগ। কাটাকাটি করলে এটা হচ্ছে 48 আর এটা হচ্ছে 40, এটা হচ্ছে 8 মিনিট। তার মানে এই যে দেখো এই রেজাল্টটা মিলে গেল, বাকি কোনো রেজাল্টই তোমার মিলবে না। এইভাবে মেইনলি তুমি অঙ্কগুলোকে মেলাতে পারো, এটা সবচেয়ে বেস্ট প্রসিডিউর। তবে তোমরা যদি চাও যে না তোমরা এই রিস্কটা নেবে তাহলে নিতে পারো। তবে লিখিত পরীক্ষায় কিন্তু তুমি এটা করতে পারবে না, কারণ এই মানগুলো থাকবেই না, এটা করার কোনো সুযোগই তুমি পাবে না। তবে রিটেন পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমাকে অ্যাজ ইউজুয়াল রুলসে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। চলো আমরা এবার আরেকটু একদম ভেরি হার্ড লেভেলের আর একটা অঙ্ক দেখি, পাইপস অ্যান্ড ক্রিস্টান্ডি। 7 নাম্বার অঙ্কটা তোমরা একটু স্ক্রলে দেখতে পাচ্ছ, তোমরা আগে একটু নিজেরা পড়ে নাও। এই অঙ্কগুলো কিন্তু নিজে পড়াটা খুব জরুরি। সাথে কি আছে দেখো, সাথে আছে 2 pipes can fill a tank in 20 minutes and 30 minutes respectively. দুটা পাইপ যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করে। both pipes are open simultaneously. দুটো পাইপকে একত্রে খুলে দেওয়া হলো। when the tank should be full. দেখো ও একটা কথা বলেছে, আমরা এই লাইনটা আমি মুছে ফেলি, আমাদের এখন আর কাজে লাগবে না। ও আমাদেরকে বলেছে when the tank should be full। আমি এই পাশে লিখছি tank should be full, অর্থাৎ যতক্ষণে এই ট্যাঙ্কটা ফুল হয়ে যাওয়ার কথা। শুড বি তো বলা যায় না, শুড হ্যাভ বিন ফুল, শুড হ্যাভ বিন ফুল। যতক্ষণে এই ট্যাঙ্কটা ফুল হয়ে যাচ্ছে, দ্য ওয়াস্ট পাইপ ইজ ওপেন। কি বললো, সরি ইট ইজ ফাউন্ড দ্যাট ওয়াস্ট পাইপ ইজ ওপেন। তখন আমরা দেখতে পেলাম, তখন আমাদের নজরে পড়ছে যে বাবারে এটাতে ওয়াস্ট পাইপটা ওপেন করা আছে, তার মানে এটা তো আর ভরে যাওয়ার কথা না। ঠিক আছে, পরের সেন্টেন্সটা পড়ি। দেন দ্য ওয়াস্ট পাইপ ওয়াজ ক্লোজড অ্যান্ড ইন অ্যানাদার 4 মিনিট, অর্থাৎ আরও 4 মিনিট পর, এটার সাথে আরও যোগ দিতে হবে 4 মিনিট। এই জিনিসটাকে অফ করে দেওয়ার আরও 4 মিনিট পর আমরা দেখতে পেলাম যে পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়ে গেছে। তাহলে এই ওয়াস্ট পাইপ দিয়ে কতটুকু পানি বের হয়ে গেল খেয়াল করো। তোমরা অলরেডি চৌবাচ্চা সম্পর্কে অলরেডি জানো। ধরো এই একটা যদি হয় চৌবাচ্চা, তো চৌবাচ্চাতে এই হলো দুইটা পাইপ, যে দুটা পাইপ দিয়ে পানি ঢুকতেছে। একটা দিয়ে ঢুকতেছে 20 মিনিটে, এটা দিয়ে 20 মিনিটে পানিটা পূর্ণ হয়, এটা দিয়ে ধরো 30 মিনিটে পানিটা পূর্ণ হয়। এটা দিয়ে 20 মিনিটে যাচ্ছে, এটা দিয়ে 30 মিনিটে যাচ্ছে। অর্থাৎ যখনই ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাওয়ার কথা, তখন আমি আবিষ্কার করলাম যে না বাবা আমার এখানে যে লিকটা আছে সেই লিকটা রয়ে গেছে। তার মানে আমার নিশ্চয়ই এই ট্যাঙ্কটা ফুল হয়নি, অর্থাৎ এই ট্যাঙ্কটা নিশ্চয়ই কিছুটা অংশ আমার কি ছিল, খালি ছিল। এই অংশটুকু আমার খালি ছিল, অর্থাৎ আমার এতটুকু আবার ভরতে হবে। তো তখন কি হচ্ছে, যখনই আমার নজরে পড়ছে যে ওয়াশ পাইপটা ওপেন, তখন অর্থাৎ এইটা কতক্ষণ ফুল হতো এটা আমাকে বের করতে হবে। তার থেকেও এই অংশটুকুর জন্য আরও এক্সট্রা 4 মিনিট সময় লাগছে, যে সময়ের মধ্যে ট্যাঙ্কটা ভরে গেল। এখন আমার কাছে প্রশ্ন করা হচ্ছে যে এই যে ওয়াস্ট পাইপ, এই ওয়াস্ট পাইপ দিয়ে পানি কত সময়ে পূর্ণ হয়।
আমরা অঙ্কগুলো এই অঙ্কটার স্টেপে করে নিচ্ছি। ধরে নাও যে লেট washed pipe need x minute to fill, সরি এটা কি ফিল করে, এটা কি করে, এমটি করে, টু এমটি। আচ্ছা, এখন আমার আসলে ধরতে হবে যেটা কখন এটা ফিল হওয়ার কথা ছিল, when it should have fill, কখন এটা ফুল হওয়ার কথা ছিল, এই অংশটুকু আমরা আগে বের করে নেব। দেখো এ 20 মিনিটে পূর্ণ করে, এ 30 মিনিটে পূর্ণ করে, তাহলে এর কখন পূর্ণ হওয়ার কথা ছিল? আমরা যদি বলি তাহলে এটা হবে 20 গুণ 30 ডিভাইডেড বাই 20 যোগ 30, অর্থাৎ 20 যোগ 30 অর্থাৎ এটা 12 মিনিটে পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু 12 মিনিটে পূর্ণ হয়নি। কেন? কারণ ওয়াশ পাইপ ওপেন ছিল। এর সাথে 4 মিনিট যোগ করলে হয় 16 মিনিট। এই 16 মিনিট সময় লাগবে এই পাইপটা পূর্ণ হতে, 16 মিনিট সময় লাগবে এই পাইপটা পূর্ণ হতে। এখন অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা কি করতে পারি, খেয়াল করে দেখো। অ্যাকর্ডিং টু প্রবলেম আমরা এই কাজটা করতে পারি যে প্রথম পাইপ যেটা, সেটা দিয়ে 12 মিনিটে পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু আমার তার সাথে 4 মিনিট এক্সট্রা খুলে রাখতে হয়েছে, 16 মিনিট খুলে রাখতে হয়েছে। দ্বিতীয়টা দিয়েও 12 মিনিটে পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু আমার 4 মিনিট এক্সট্রা খুলে রাখতে হয়েছে। কিন্তু ওয়াস্ট পাইপটা আমি 12 মিনিট চলার পরে অফ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রথম পাইপটা দিয়ে আমি 20 মিনিটে যেত, পরেরটা দিয়ে আমার 30 মিনিটে যেত, আর তারপরেরটা দিয়ে আমরা জানতাম যে x মিনিটে খালি হবে। মাথায় রাখো, যেগুলো পূর্ণ হবে সেগুলোকে আমরা প্লাস দেব, আর যেটা খালি হবে সেখানে আমরা মাইনাস দেব। এই কথাটা একটু মনে রাখবে। আমি একটু লিখছি ফর পাইপ, খেয়াল করবে, এই অংশগুলো মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। ফর পাইপ যদি তোমাকে ফিল করতে বলে তাহলে প্লাস দেবে, যদি এমটি করতে বলে তাহলে মাইনাস দেবে। আর যদি তোমার সেটা যদি রিজার্ভার হয়, রিজার্ভার বলতে এখানে কি বোঝাচ্ছে, যেটাকে বলে ক্রিস্টার্ন বা ড্রাম, হোয়াটএভার, যে রিজার্ভারটাই থাকুক না কেন, ধারক যেটাই হোক না কেন, যদি তোমাকে ফুল করে তাহলে লিখতে হবে ইকুয়াল টু 1, আর যদি এমটি করে তাহলে লিখতে হবে ইকুয়াল টু 0। তার মানে এটা যেহেতু ফুল করে তাহলে আমরা লিখবো ইকুয়াল টু 1। তাহলে অঙ্কটাতে কি হচ্ছে, এটা হচ্ছে 16/20, তার মানে কাটাকাটি করলে হচ্ছে 4/5, আর এটাকে কাটাকাটি করলে হচ্ছে কত, 16/30, অর্থাৎ আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 8/15, এটা হচ্ছে 12/x সমান হচ্ছে 1, তাহলে 12/x এটা সমান হচ্ছে 1 মাইনাস হবে না, যেহেতু 12টা নেগেটিভ, তাহলে 4/5 প্লাস 8/15 মাইনাস 1। আমার এখানে লসাগু 15, এটা হচ্ছে 12 আর 8 20 থেকে 5 15 বাদ, অর্থাৎ 5/15 তথা 1/3, অর্থাৎ x এর মানটা পাওয়া গেল 36। অর্থাৎ 36 মিনিট লাগবে এই রিজার্ভারটা বা এই ক্রিস্টালটা খালি করে দিতে। তো তোমরা এতক্ষণ যাবত যে অঙ্কগুলো দেখলে, প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা যে কাজটা করেছি, আমরা কিন্তু এই রুলসটাকে ব্যবহার করার চেষ্টা করেছি এবং আমরা ফ্র্যাকশন মেথডটা শেষ করলাম। এবং ফ্র্যাকশন মেথড থেকে পরীক্ষায় অঙ্ক আসবেই, সে যে অথরিটি পরীক্ষায় প্রশ্ন করুক না কেন, একটা অঙ্ক আমার পাইপস অ্যান্ড ক্রিস্টাল থেকে এবং একটা অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, মোট 2টো অঙ্ক যে কোনো পরীক্ষাতেই অবশ্যই আসবে এবং তোমরা এই অংশটুকু যথেষ্ট ভালোভাবে শেখার চেষ্টা করবে। আর এখান থেকে যদি তোমরা পড়তে চাও তাহলে বেস্ট বই ডক্টর আর.এস. আগারওয়াল স্যারের বই, এবং এই আগারওয়াল স্যারের বইটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পারবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকসে। ক্লাসের এই পর্যায়ে আমরা শিখব অ্যাসিস্টিং রুল এবং এটি আমাদের শেষ টপিকস। সাধারণত লিখিত পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে, কিন্তু এমসিকিউ পরীক্ষায় অঙ্কগুলো মাঝে মাঝে যখন চলে আসে তখন সেটা খুবই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই অঙ্কগুলো করার জন্য যে বেসিকটুকু দরকার হয় সে বেসিকটুকু আমাদের অনেকেরই থাকে না, এবং এই অঙ্কগুলো করার জন্য আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব। প্রথমে চলে যাচ্ছি আমি 8 নম্বর অঙ্কে, এবং কখন ঐকিক নিয়ম ব্যবহার করা যাবে আর কখন ঐকিক নিয়ম ব্যবহার করা যাবে না
এই অংশটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের কথাবার্তা আছে। আমরা এই জিনিসটুকু ক্লিয়ার করব আমাদের রিটেনের ক্লাসে। তবে আজকে আমি এই অংশটুকু শুধুমাত্র এমসিকিউর মতো করে তোমাদেরকে একটু শিখিয়ে দিতে চাই। প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটাতে যাই। 8 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে A, B and C can do a piece of work in 20, 30 and 60 days respectively. A এবং B একটা কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে করে। In how many days A can do a work if he is assisted by B and C in every third day? তাহলে কত দিনে এই কাজটা শেষ করতে পারবে যদি বি এবং সি তাদেরকে প্রতি তৃতীয় দিনে অ্যাসিস্ট করে? তাহলে একটু খেয়াল করো। প্রথমে আমরা ডে 1 এর কথায় আসি। ডে 1 এ আমরা এ কে পাবো, ডে 2 তে আমার সাথে কাজ করবে আবারও এ, তো ডে 3 তে এর সাথে বি এবং সি কাজ করবে। ঠিক একইভাবে ডে 4 এ এ একা কাজ করবে, ডে 5 এ এ একা কাজ করবে, ডে 6 এ আবার এর সাথে বি এবং সি কাজ করবে। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এই অঙ্কটাতে একটা মোটামুটি একটা সাইকেল তৈরি হয়েছে। এই 3 দিনের একটা সাইকেল, পরবর্তীতে এই 3 দিনের একটা সাইকেল। তার মানে আমরা এই অঙ্কটাতে সাইকেল পাচ্ছি মূলত 3 দিনের। তাহলে আমরা যদি এই অঙ্কগুলোর কথায় আসি, প্রথম কাজ হবে এই অঙ্কে, আমরা এই অঙ্কের মধ্যে দুটো স্টেপে অঙ্ক করবো। অঙ্কটা আমরা কয়টা স্টেপে করবো? দুটো স্টেপে। একটু খেয়াল রাখো, যদি এটা মনে রাখতে পারো তাহলে অঙ্কে ভুল হবে কম, তোমাদের অঙ্কগুলো ভুল হবে না। স্টেপগুলো মনে রাখতে হবে। স্টেপগুলো দেখি। প্রথম স্টেপ, স্টেপ 1। স্টেপ 1, স্টেপ 1 এ কি আছে আমরা একটু লক্ষ্য করে দেখি। স্টেপ 1 এ আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাইকেল। অর্থাৎ আমরা প্রথমে সাইকেল বার করবো। আসলে ফাইন্ড দ্য সাইকেল বলবো না, আমরা বলবো ডিটারমাইন দ্য সাইকেল। ডিটারমাইন দ্য সাইকেল। স্টেপ 2 হচ্ছে find the fraction of work of the cycle। এবং এরপরে স্টেপ 3টা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হবে perform unitary method। কি ব্যবহার করব? unitary method। এবং unitary মেথডে আমরা সলভ করব। অর্থাৎ এই অঙ্কে আমাদেরকে 3টা সাইকেল ব্যবহার করতে হবে। প্রথম স্টেপে আমাদেরকে সাইকেলটা কয়টা সাইকেল আছে এটা বার করতে হবে। দেখো আমার 8 নম্বর অঙ্কে বলা হয়েছে এ কে অ্যাসিস্ট করে বি এবং সি এভরি থার্ড ডেতে। তার মানে বোঝা যাচ্ছে বি এ ইজ, দেখো আমি একটু লাইনটা লিখছি, এ ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি এভরি থার্ড ডে। এই কথাটার মানে হচ্ছে এ কে বি এবং সি উভয়ে অ্যাসিস্ট করে এভরি থার্ড ডেতে। তার মানে এটা হচ্ছে 3 দিনের সাইকেল। যদি আমাকে এমন বলা হতো ইফ এ ইজ অ্যাসিস্টেড বাই বি এভরি সেকেন্ড ডে অ্যান্ড সি ইন এভরি থার্ড ডে, তার মানে এ কে অ্যাসিস্ট করছে বি এভরি দ্বিতীয় দিনে, সি তৃতীয় দিনে, তাহলে আমার সেই সাইকেলটা হতো 6 দিনের। আমরা কি এটা বুঝতে পেরেছি কিনা? এখন আমরা তাহলে প্রথম অঙ্কটাতে প্রথমে চলে গেলাম। এখানে আসলে সাইকেলটা হলো কয় দিনের? 3 দিনের সাইকেল। সেকেন্ড স্টেপে হচ্ছে সেই সাইকেলে কত ফ্র্যাকশন কাজ হয়েছে এটা আমরা বার করব। তাহলে আমরা লিখব ইন 3 ডেজ। ইন 3 ডেজ তারা কি কি কাজ করছে দেখো। এই 3 দিনের মধ্যে খেয়াল করো, এই 3 দিনের মধ্যে আমরা একটু কালি চেঞ্জ করে নিচ্ছি। আমাদের এই 3 দিনের মধ্যে এ কিন্তু 3 দিনই কাজ করেছে। এই 3 দিনের মধ্যে এ কিন্তু 3 দিনই কাজ করেছে। তার মানে এর জন্য আমরা লিখব 3a। বি একদিন কাজ করেছে, সি একদিন কাজ করেছে। তাহলে 3a প্লাস বি প্লাস সি। আমরা চলে যাই এদের মানটা, ফ্র্যাকশনটা বার করি। এর বেস 3, বি এর বেস 1, সি এর বেস 1। এই বেসগুলো লেখা কিন্তু খুব সহজ, কারণ আমরা 3a প্লাস বি প্লাস সি লেখা এটা হয়ে গেছে। আর একটু লক্ষ্য করো, আমরা কিন্তু যে লিখেছিলাম ডে 1 এ এ একা, ডে 2 তে এ একা, ডে 3 তে এর সাথে বি সি আসছে। তার মানে এ আসবে 3 বার, বি আসবে 1 বার, সি আসবে 1 বার। এই মূলত কনসেপ্ট। তাহলে চলো আমরা অঙ্কটা একটু দেখি। তাহলে এ করতে পারতো কাজটা কতদিনে আমরা একটু দেখছি। অঙ্কে এ কাজ করতে পারলে 20 দিনে,
বি করতে পারে 30 দিনে, সি করতে পারে 60 দিনে। অর্থাৎ ওরা 3 দিনে করতে পারে 1/12 পার্ট। তাহলে আমরা এখন লিখতে পারি, সো ওরা তিনজন 1/12 পার্ট কাজ কমপ্লিট করে 3 দিনে। এই 3 দিনটা কিন্তু আসলে সাইকেলে আমরা চলে যাচ্ছি ইউনিটারি মেথডে। তাহলে এই পুরো পার্টটা করতে ওদের সময় লাগবে 3/1/12 দিন, অর্থাৎ ওদের সময় লাগবে 36 দিন। এইভাবে মেনলি আমরা আমাদের অঙ্কগুলোকে সলভ করতে পারি। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখো, এইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারি। যেমন এই যে এই অঙ্কটা আমরা এখন লসাগু ছিল 60, উপরে থাকে 12, কাটাকাটি করে, হ্যাঁ উপরে 60 না, সরি এটা ছিল 60, খেয়াল করো। তাহলে 3 3 9, 3 2 6, আর এটা হচ্ছে 1 9 8 2 11 1 12, 1/5, সরি এটা 1/5 পার্ট কাজ। তার মানে এই 1/5 পার্ট কাজটা করেছে তারা 3 দিনে, এই পুরো পার্টটার কাজটা করেছে কিন্তু তারা 15 দিনে। এই পাচ্ছে 15 দিনে। তো অঙ্কগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অংশটা, যে তুমি সাইকেল ধরতে পেরেছো কিনা। আর সাইকেল ধরলেই তোমাকে এই ফ্র্যাকশনটা বের করতে হবে। এটা হচ্ছে আমার স্টেপ 1 ছিল। এই 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 যে যোগ করে অংশটা করেছি এটা হচ্ছে আবার স্টেপ 2, আর এই যে ইউনিটারি মেথডটাকে করেছি এটা হচ্ছিল আমার অঙ্কের স্টেপ 3। এই স্টেপে যদি আমরা অঙ্ক করতে পারি তাহলে যে কোনো অঙ্ক আমরা সহজে মেলাতে পারবো। চলো আমরা 9 নাম্বার অঙ্কটা দেখি। 9 নাম্বার অঙ্কটাতেও কিন্তু দেখবে যে এই অঙ্কগুলো খুব ইজি মেথডে সলভ করা সম্ভব। চলো 9 নাম্বার অঙ্কটা একটু দেখে নিই। 9 নাম্বার অঙ্কটাতে কি আছে দেখো, A and B can do a piece of work in 10 days and 15 days respectively. A একটা কাজ করে 10 দিনে, B ওই কাজটা করে 15 দিনে। এখন বললো A started the work in how many days? They do the work if they work in alternate day. এখানে একটা শব্দ ব্যবহার করেছে, খুব গুরুত্বপূর্ণ শব্দ। শব্দটার নাম হচ্ছে অল্টারনেট ডে। এই অল্টারনেট কথাটার অর্থ আমরা একটু বোঝার চেষ্টা করি। অল্টারনেট ডে, এটার মানে হচ্ছে ডে 1-এ যেহেতু A স্টার্ট করবে, ডে 1-এ A কাজ করলে ডে 2-তে করবে B, ডে 3-তে আবার A, ডে 4-এ আবার B। তার মানে আমার এই অঙ্কটা মূলত 2 দিনের সাইকেল। তাহলে আমরা স্টেপ 1-এ চলে যাই। স্টেপ 1 হচ্ছে সাইকেল বার করা। তাহলে এটা কয় দিনের সাইকেল? ইন 2 ডেজ। এই 2 ডেতে A এবং B উভয়ই কাজ করবে। তাহলে আমরা সেকেন্ড স্টেপটা করব, এদের ফ্র্যাকশনটা বার করা। A কাজ করতে পারে 10 দিনে, তার মানে A এর পার্ট হচ্ছে 1/10, B করতে পারে 15 দিনে, B এর পার্ট হচ্ছে 1/15। এবার আমার কাজ হচ্ছে একে এর লসাগু করা। এর লসাগু আসছে 30, এটা হচ্ছে 3 + 2 5/30, মানে 1/6। অর্থাৎ আমরা দেখলাম যে 2 দিনে তারা করে 1/6 পার্ট কাজ। এখন আমাকে ইউনিটারি পারফর্ম করতে হবে, অর্থাৎ এই 1/6 পার্ট কাজ কমপ্লিট হয় 2 দিনে, পুরো পার্টের কাজটা কমপ্লিট হয় 2/1/6 তথা 12 দিনে। হ্যাঁ, এই ছিল আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপস অ্যান্ড পিস্টনের সমস্যাগুলি। এবং তোমরা দেখলে এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু একটু বেসিকের সাথে যুক্ত এবং অঙ্কগুলো যথেষ্ট কঠিন, এবং এই অ্যাপ্লাইড অ্যারিথমেটিক অংশটাই অনেক কঠিন। তোমাদের পরবর্তী পার্টের জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা 11তম ক্লাসের এই পর্যায়ে এবং শেষ পর্যায়ে আমরা একটা জিনিস শিখব, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে মিক্সচার অর এলিগেশন। আমরা এলিগেশন অর মিক্সচার এই রুলসটা আমরা দেখব। এলিগেশন শব্দটা সাধারণত দুটো সংকর ধাতু একত্রে মেলানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মিক্সচার ব্যবহার করা হয় সাধারণত তরল বা বাইরের পদার্থের জন্য। আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। 1 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এ মিক্সচার কন্টেন্স, আপনারা স্ক্রলে দেখতে পাচ্ছেন, এ মিক্সচার কন্টেন্স অ্যালকোহল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও অফ 4:3। একটা মিক্সচারে অ্যালকোহল এবং ওয়াটারের অনুপাত হচ্ছে 4:3। তা আমরা ধরে নিচ্ছি যে এখানে আমার অ্যালকোহল আছে 4x এবং ওয়াটার আছে 3x। 5 liters of the water is added to the mixture. এই মিক্সচারে 5 লিটার ওয়াটার মেশানো হলো, অর্থাৎ ওয়াটারের মাত্রা এখন 3x + 5 লিটার।
5 লিটার মিক্সচার এখানে দেওয়া হলো, দেন দ্য রেশিও বিকাম 4:5। তখন অ্যালকোহল এবং ওয়াটারের এই অনুপাতটা হয়ে গেল 4:5, অর্থাৎ অ্যালকোহল 4x, ওয়াটার হচ্ছে 3x + 5, এটার অনুপাত হয়ে গেল 4:5 বা 4/5। এখন আমার কাছে প্রশ্ন করেছে তাহলে এখন এই গিভেন মিক্সচারে অ্যালকোহল কতটুকু আছে, অর্থাৎ এখানে অ্যালকোহলের পরিমাণটা হচ্ছে x, এই x এর পরিমাণটা কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আসেন আমরা এই অঙ্কটা করতে গেলে এখন কি করতে পারি, এটাকে জাস্ট বজ্রগুণ করতে পারি। 20x সমান হবে 12x + 20, অর্থাৎ 8x সমান 20, অর্থাৎ x সমান আসবে 20/8, অর্থাৎ আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে এটা হবে 5/3, 5/2, এর মানটা আসবে 5/2। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল অ্যালকোহলের পরিমাণটা কত। অ্যালকোহলের পরিমাণটা হবে 4 × 5/2, অর্থাৎ কাটাকাটি করলে আমরা পাচ্ছি 10 লিটার, অর্থাৎ অ্যালকোহল পাবো আমরা 10 লিটার। ঠিক একইভাবে আমরা যদি 2 নম্বর অঙ্কটা করি, এটা একটু আলাদা রুলের অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা অঙ্কটা একটু দেখি। অঙ্কটাতে বলা আছে, তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ, a 20 liter mixture of milk and water contains milk and water in the ratio of 3:2। একটা 20 লিটারের মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের মাত্রা হলো 3:2। 10 liter of the mixture is removed and replaced by pure milk। এখানে 10 লিটার মিক্সচার আমরা রিমুভ করে নিলাম এবং রিপ্লেস করলাম পিওর মিল্ক দ্বারা, অ্যান্ড দ্য অপারেশন ইজ রিপিটেড ওয়ান্স মোর, এবং এর অপারেশনটা আমরা আরও একবার রিপিট করলাম। অ্যাট দ্য এন্ড অফ 2 রিমুভাল অ্যান্ড অ্যাড রিপ্লেসমেন্ট, এভাবে 2বার রিমুভ এবং অ্যাড রিপ্লেস করার পর হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেজাল্ট্যান্ট মিক্সচার, এই রেজাল্ট্যান্ট মিক্সচারে মিল্ক এবং ওয়াটারের অনুপাতটা কত এইটা বের করতে হবে। তো বন্ধুরা আমরা এই অঙ্কগুলো আগারওয়াল স্যারের বইয়ের একটা ফর্মুলাতে করার চেষ্টা করব। এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে টোটাল মিক্সচারের পরিমাণটা দেওয়া আছে 20। আগেই বলে রাখা ভালো, এই নিয়মটা কিন্তু রিটেন পরীক্ষাতেও আসে, এই অঙ্ক এই টাইপের অঙ্কগুলো, কিন্তু এই নিয়মে যদি তোমরা করো, আমি এখন যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মে যদি তোমরা রিটেন পরীক্ষায় করো তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট 0 পাবে। এটা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষায় এভাবে ব্যবহার করতে পারবে। আর রিটেনে যেহেতু এই নিয়মটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা ক্লাসে করাবো, সেহেতু রিটেনের রুলসটা আজকের ক্লাসে আমরা দেখাবো না। এখানে টোটাল মিক্সচার হচ্ছে 20 লিটার, আর এখানে রিমুভ বা রিপ্লেস করা হয়েছে 10 লিটার। খেয়াল করো, এই দুটো ডেটা খুব জরুরি। শুরুতে আমাদের মিল্ক এবং ওয়াটার তার অনুপাত দেওয়া ছিল, প্রথমে মিল্ক এবং ওয়াটার এর অনুপাত দেওয়া ছিল 3:2, অর্থাৎ মিল্কের পরিমাণ যদি হয় 2 তাহলে মিল্কের পরিমাণ যদি হয় 3 তাহলে ওয়াটারের পরিমাণ হবে 2। এবং তোমাকে এই জিনিসটাকে, কোয়ান্টিটিটাকে তোমাকে 2 বার এটাকে রিমুভ এবং রিপ্লেস করতে বলা হয়েছে। কারণ অপারেশন ইজ রিপিটেড ওয়ান্স মোর নামে একটা শব্দ আছে, অর্থাৎ এই অপারেশনটা আরও একবার করা হলো। তারপরে লাইনে আবার বলা হয়েছে এরকম করে 2 বার রিমুভ এবং অ্যাড করার পরে, অর্থাৎ কাজটা 2 বার করা হয়েছে। এই ক্ষেত্রে আমার রেজাল্ট্যান্ট মিক্সচারের অনুপাত কত, এই যে 10 লিটার সরানো হয়েছে, এই 10 লিটার সরিয়ে এটাকে রিপ্লেস করা হয়েছে কিন্তু কি দিয়ে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে করা হয়েছে পিওর মিল্ক দিয়ে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটাকে পিওর মিল্ক দিয়ে এটাকে বের করা হয়েছে। এখন যেহেতু পিওর মিল্ক দিয়ে এটাকে রিপ্লেস করা হয়েছে, আমরা যার ফ্র্যাকশনটা বার করবো সে কিন্তু মিল্ক হবে না, সেটা হলে হবে কি বাকি যে থাকছে, অর্থাৎ বাকি থাকছে এখানে আমার ওয়াটার, এবং ওয়াটারের আমরা ফ্র্যাকশনটা বের করবো। শুরুতেই ওয়াটারের ফ্র্যাকশন বার করতে গেলে আমরা দেখব যে শুরুতে ওয়াটারের ফ্র্যাকশন কত ছিল। ওয়াটার ছিল মোট 2 ভাগ, মোট কয় ভাগের মধ্যে, মোট 5 ভাগের মধ্যে 2 ভাগ ছিল ওয়াটার, তার মানে ইনিশিয়াল ফ্র্যাকশন ওয়াটারের জন্য হচ্ছে 2/5। এবার আমরা আমাদের অঙ্কে যাচ্ছি। 1 মাইনাস, আমাকে যে কাজটা করতে হবে সেখানে উপরে থাকবে হচ্ছে রিপ্লেস এলিমেন্ট, রিপ্লেস হচ্ছে কয় লিটার, 10 লিটার, আর টোটাল ছিল কত 20 লিটার। তার মানে উপরে যেটা এটা হচ্ছে রিপ্লেস, আর নিচে যেটা এটা হচ্ছে আমার টোটাল। এটার একটা পাওয়ার লিখতে হবে, এটার পাওয়ার লিখতে হবে এমন একটা কিছু, এটা ধরো টোটাল, আমি এই পাশে লিখছি। এখানে এখন পাওয়ারটা লিখতে হবে, পাওয়ারটা কত সেটা হচ্ছে কয়বার আমি এই কাজটা করেছি, 2 বার করেছি, তাহলে পাওয়ার হবে 2। অর্থাৎ আমি এই যে ফ্র্যাকশনটা পেয়েছি সেটা হচ্ছে 2/5 ইন্টু, এটাকে কাটাকাটি করলে হচ্ছে হাফ, 1 থেকে হাফ গেলে হচ্ছে হাফের বর্গ, দ্যাট ইজ 1/4।
অর্থাৎ কাটাকাটি করলে আমি ওয়াটারের মাত্রাটা পেলাম 1/10। ওয়াটার যদি হয় 1/10 তাহলে আমি এখান থেকে মিল্কের ফ্র্যাকশনটা বের করে ফেলবো খুব ইজিলি, সেটা হচ্ছে 9/10। তার মানে মিল্ক এবং ওয়াটারের অনুপাত হচ্ছে, মিল্ক যদি হয় 9 ভাগ, ওয়াটার হবে 1 ভাগ, 9:1। সো ইউর অ্যান্সার ইজ 9:1 অ্যান্ড দিস ইজ ইউর অ্যান্সার। এইভাবে মেইনলি আমরা রিপ্লেসমেন্টের অঙ্কগুলো করতে পারি। তবে এই নিয়মটা তোমরা যদি রিটেন পরীক্ষাতে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট 0 পাবে। এমসিকিউ পরীক্ষার জন্য এটা ব্যবহার উপযোগী হলেও এটা কিন্তু রিটেন পরীক্ষার জন্য মোটেও ব্যবহার উপযোগী নয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশ এবং শেষ টপিক, যেটাকে আমরা বলবো শেষ টপিকে আমরা কয়েকটা অঙ্ক করবো এবং এগুলো হচ্ছে এলিগেশন রুলস, যেটাকে বলা হয় পিওর এলিগেশন রুলস। আমরা এই পিওর এলিগেশন রুলসের কিছু অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটাতে বলা হয়েছে যে a certain company that sells only cars and truck, একটা কোম্পানি শুধুমাত্র কার এবং ট্রাক বিক্রি করে, সে বিক্রি করে শুধু কার এবং সে বিক্রি করে শুধু ট্রাক, এই কথাটা বলা আছে। খুব ভালো। পরের অংশটাতে যে রিপোর্টেড দ্যাট দ্য রেভিনিউ ফ্রম কার সেলস ইন 1997 were down 11% from 1996। 1996 সালের তুলনায় গাড়ির রেভিনিউ 1997 সালে 11% ডাউন হয়ে গেল। 11% ডাউন হলো মানে আমরা লিখলাম -11%। And the revenue from truck sales up 7% from 1996। ট্রাক সেলের রেভিনিউটা 1996 এর তুলনায় 1997 এ 7% বেড়ে গেল। এখন বললো if the total revenue from car sale and truck sale in 1997 were up 1%, যদি সামগ্রিকভাবে এই গাড়ি এবং ট্রাক মিলিয়ে আমার 1% প্রফিট হয়, 1% প্রফিট থাকে, তাহলে আমাদের কাছে প্রশ্ন করেছে what is the ratio of the revenue from car sale in 1996 to revenue from truck sale in 1996, অর্থাৎ কার এবং ট্রাকের সেলের অনুপাত রেভিনিউর অনুপাতটা কত হবে। তা আমরা এই অঙ্কটা করার জন্য যে কাজটা করতে পারি, দেখো এটাকে নর্মালি যদি করতাম, আমরা যদি মূল অঙ্কে আসতাম, মানে মূল নর্মাল নিয়মে করতাম, তাহলে দেখো গাড়ি আছে, গাড়ির রেভিনিউকে ধরতাম এক্স, এখানে যেহেতু 11% ডাউন খেয়েছে তাহলে গাড়ির ক্ষেত্রে আমার লসের মানটা আসতো 11x/100, অবশ্যই মাইনাস। আর যদি আমি ট্রাককে ওয়াই ধরতাম তাহলে ওইটার জন্য যেহেতু আমার 7% প্রফিট হয়েছে তাহলে এটা হতো 7/100 তথা 7y/100। এবার আমরা যে কাজটা করতাম যে এর x + y এই অংশটা, অর্থাৎ পুরো কার এবং ট্রাক মিলিয়ে আমার 1% প্রফিট হয়েছে, মানে 1/100 হয়েছে, তার মানে আমি এটাকে বলতে পারতাম x + y/100। অর্থাৎ এখান থেকে আমার কিন্তু যে সমীকরণটা আসতো, খেয়াল করে দেখো, সেই সমীকরণটা চেহারাটা কিন্তু আসতো x + y/100 এই ক্যাটাগরি, এবং এখান থেকে কিন্তু আমরা x এবং y এর সমীকরণটা সমাধান করে রেজাল্ট করতাম। কিন্তু লক্ষ্য, এটা যদি আমি এমসিকিউ পরীক্ষায় ব্যবহার করতে আসি তাহলে আমার যথেষ্ট সময় ব্যয় হবে। তার জন্য দেখো আমরা যে পদ্ধতিটা ইউজ করছি, এই রুলসটাকে বলা হয় স্পাইডার রুলস বা পিওর এলিগেশন মেথড, এবং এই রুলসটা তোমরা ম্যানহাটন জিআরইতে পাবে। আমরা ম্যানহাটন জিআরই, সরি এটা 3 নাম্বার অঙ্ক, ম্যানহাটন জিআরইর মতো করে আমরা অঙ্কটা করছি। খেয়াল করো, আমরা কারের রেভিনিউ 11% কমে গেছে লিখেছি, ট্রাকের রেভিনিউ 7% বেড়েছে এটা লিখেছি। ফাইনালি কার এবং ট্রাকের জন্য মানে আমাদের 1% রেভিনিউ আপ হয়েছে, আমরা সেটাকেও মাঝখানে লিখে দিয়েছি। আমরা এলিগেশন পদ্ধতিতে চলে গেছি। এখন চলো এখন আমার কাজ হচ্ছে এটাকে সলভ করা। আমি একটু অন্য কালি ব্যবহার করছি। খেয়াল করে দেখো, 1 এবং 11 এর পার্থক্যটা কত এটা আমাদেরকে জানতে হবে। 1 আর 11 পার্থক্য হচ্ছে 12। 1 আর 11 পার্থক্য হচ্ছে আমার এখানে 12। 1 আর 11 পার্থক্যটা হচ্ছে 12। কিভাবে 12 দেখো, কারণ 1 বিয়োগ -11 মানে হচ্ছে 12, এইভাবে মেইনলি করা হয়। এটা তোমরা অনেকেই ভুলে 10 লিখে ফেলো, এটা 12। আর 1 আর 7 এর পার্থক্যটা হচ্ছে 6। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কারের রেসপেক্টে মান পেয়েছি 12 আর ট্রাকের রেসপেক্টে আমরা মান পেয়েছি কত, 6। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি আমরা কার ইস টু ট্রাক করতে চাই তাহলে উপরে থাকবে কার, নিচে থাকবে ট্রাক,
এবং এই মানটা হবে 6/12 তথা 1/2। তাহলে কার is to truck সমান আসতেছে 1:2। সো ইউর অ্যান্সার ইজ 1:2। দেখো আমরা কিন্তু খুব ইজিলি এই অঙ্কটা এভাবে পাতিয়ে করে ফেলতে পারলাম। চলো আমরা পরের অঙ্কটাতে দেখি। মিক্সচার অ্যান্ড রেলিগেশনের এই নিয়মটা এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, অঙ্কটা জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এসেছিল। এ রাইস ট্রেডার মিক্সেস টু কোয়ালিটিস অফ রাইস কস্টিং টাকা 60 পার কেজি ফর ফাইন কোয়ালিটি। অর্থাৎ ফাইন কোয়ালিটি রাইসের দাম দেখো, ওরা যেটা বলেছে তোমাকে যে ফাইন কোয়ালিটির রাইস এর দাম হচ্ছে কোয়ালিটি রাইস হচ্ছে 60 টাকা প্রতি কেজি, আর টাকা 50 পার কেজি মিডিয়াম কোয়ালিটির রাইস। মিডিয়াম কোয়ালিটির রাইস হচ্ছে 50 টাকা প্রতি কেজি, 50 টাকা প্রতি কেজি। এখন আমার কাছে প্রশ্ন করেছে হাউ মেনি কিলোগ্রাম অফ ফাইন রাইস মাস্ট বি মিক্সড উইথ মিডিয়াম কোয়ালিটি রাইস টু মেক 15 কেজি মিক্সচার কস্টিং টাকা 56.67 টাকা পার কেজি। অর্থাৎ 15 কেজির চাল আছে ফাইন আর মিডিয়াম মিলিয়ে। তা কতটুকু ফাইন রাইস আমাকে মিলাতে হবে? তা আমরা ধরলাম ফাইন রাইস মিলাতে হবে আমার x কেজি। তাহলে আমার মিডিয়াম রাইস কতটুকু থাকে? মিডিয়াম রাইস থাকে 15 - x কেজি। কেন? কারণ আমাকে বলেছে টোটাল 15 কেজি আছে। এখন প্রশ্ন হচ্ছে এতে করে আমার হলো মোট দাম পড়বে 56.67 টাকা। দেখো ফাইন কোয়ালিটির রাইস আমি যেটা ধরেছিলাম x কেজি, দাম হলো কয় টাকা? 60 টাকা। আর এটার দাম কত? 15 - x, এটার দাম কয় টাকা? 50 টাকা। এটাকে একত্র করলে এর দাম আসে 56.67 টাকা কেজি। দেখো আমরা এখন সেই আগের স্পাইরাল হয়ে যাব। দেখো 56 থেকে 60 পার্থক্য কত? 3.33। আর 56 থেকে 50 এটার পার্থক্য কত? 6.67। সেই আগের মতো নিয়ম, এই যে x, এই x এর সাথে মাল্টিপ্লাই হবে 3.33, আর এই 15 - x তার সাথে মাল্টিপ্লাই হবে 6.67। খুব স্বাভাবিক, এই আমরা আগের মতো করে ফেলবো কার বাই ট্রাকের মতো, x বাই 15 - x 6.67 ডিভাইডেড বাই 3.33 ইজ ইকুয়াল টু 2। আমরা এটাকে গুণ করতে পাচ্ছি x সমান 30 - 2x, অর্থাৎ 3x ইকুয়াল টু 30, এবং আমি ফাইনালি x সমান পাচ্ছি 10। অর্থাৎ আমার এই ক্ষেত্রে ফাইন কোয়ালিটির রাইসের পরিমাণ হবে 10 কেজি। অ্যান্ড দ্যাট ইজ দ্য রুলস ফর পিওর এলিগেশন। এবং আমরা এরই সাথে আমরা আমাদের 11তম ক্লাসটি শেষ করলাম এবং আমাদের অ্যাপ্লাইড অ্যারিথমেটিকের ক্লাস শেষ হলো। পরবর্তীতে আমরা দেখব ডিসক্রিট ম্যাথের ক্লাস এবং জিওমেট্রির ক্লাস। এবং আমরা ডিসক্রিট ম্যাথে পাবো 2টো ক্লাস এবং জিওমেট্রিতে পাবো 2টো ক্লাস, এবং এরই সাথে আমাদের এমসিকিউ পড়ানোটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।